আজকে আপনাদের ৩১তম ক্লাস। আজকে ক্লাসের টপিক হচ্ছে ভিনটেজ লোগো ডিজাইন। এটা অবশ্যই এই লোগোটা ভালোভাবে বুঝতে পারলে আপনাদের লোগো ডিজাইন সম্পর্কে বেসিক যেসব লোগো এগুলো সম্পর্কে ভালো ধারণা চলে আসবে। তো খেয়াল করেন, এই যে ভিনটেজ লোগো ডিজাইন নামে যে এআই ফাইলটা সবার কম্পিউটারে দেওয়া রয়েছে, এটা সবাই অন করতে পারেন। এখন আমি একটু দেখাবো, এই লোগো ডিজাইন সম্পর্কে দেখাবো। এটা কমন একটা লোগো যা অলরেডি আপনারা করেছেন এবং এটা আপনাদের এখন ক্লাসে করে দেখাতে হবে ভালোভাবে। আমি দেখাই দিচ্ছি কিভাবে করবেন। আমি একটা শেপ নিলাম, খেয়াল করেন ভালো করে। একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে এটা ডিফল্ট কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে, এটার কালার আমি পিক করব। আই ড্রপার টুলে যাব, কিভাবে সেটা কিবোর্ড থেকে আইতে প্রেস করলে দেখেন এটা সিলেক্ট থাকা অবস্থা, আইতে প্রেস করলাম, করে এই ব্ল্যাককে ক্লিক করলাম, এই কালার পিক করে নিল। আপনারাও ঠিক একইভাবে পাশে লোগোটা রেখে ডান পাশে কপিটা করেন। কপিটা করতে পারলে আপনাদের ডিজাইন হবে, মানে শিখতে পারবেন ভালো করে। প্র্যাকটিস প্রয়োজন, তাই না? এখন আপনাদের প্র্যাকটিস প্রয়োজন এবং এটা দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। তো এটা আমি একটা সার্কেল নিলাম, কালারও পিক করছি। এটা Ctrl+C Ctrl+F দিয়ে আমি এর একটা ডুপ্লিকেট নিলাম। একদম সহজ জিনিস, বারবার দেখাই, এটা ভুল হওয়ার কথা না। এটা আপনি অল্টার এবং শিফট ধরে ছোট বড় করতে পারেন। এতে করে আবার যদি অল্টার শিফট ধরে ছোট বড় করতে মাপজোক ঠিকঠাক না থাকে, তাহলে ট্রান্সফর্ম প্যানেল থেকে আপনারা এটা কম বেশি করতে পারেন। তো মাঝখানেরটার কালার আমি এই কালারটা পিক করে নিলাম, Ctrl+C Ctrl+F, আবার এর ডুপ্লিকেট নিলাম, Ctrl+C Ctrl+F, আবার এটা ডুপ্লিকেট নিলাম। এবারে মাঝখানে যে ছোট একটা ছিল, এখানে দুইটা না, এইটা সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে ব্ল্যাক করে দিলাম। কঠিন কিছুই না, একদমই সহজ বিষয়। এরপর দেখেন একই প্রসেসে Ctrl+C Ctrl+F, আবার ছোটোটা ধরে Ctrl+C Ctrl+F দিলাম। আচ্ছা, আগে কালারগুলো চেঞ্জ করে নিই। এটা ধরলাম আইড্রপার টুল দিয়ে, এই কালার পিক করলাম, এটা ধরলাম, এটা পিক করলাম, এটা ধরলাম, এটা পিক করলাম। ওয়ালাইকুম আসসালাম, আসেন। এইবার এখানে এই জিনিসটা তো সবাই অনায়াসে করতে পারবেন, তাই না? সহজ বিষয়। এরপর আমরা এই যে ইউনিক অ্যান্ড অরিজিনাল এটা লেখা, এই লেখাটা কিভাবে অ্যাড করতে পারি ভালো করে খেয়াল করেন। সবাই পারেন, তারপরেও দেখাই দিচ্ছি। Ctrl+C Ctrl+F, এই যে এই ব্ল্যাক শেপটার Ctrl+C Ctrl+F নিয়ে ওটা একটু বড় করলাম, করে ওটাকে স্ট্রোকে কনভার্ট করব। এই যে এখানে ক্লিক করে একটা ক্লিক করলে এটা স্ট্রোকে কনভার্ট হয়ে যায়। এবার এই স্ট্রোকটাকেও Ctrl+C Ctrl+F দিয়ে ধরে এভাবে বড় করে নিলাম, ব্যাস। এই জিনিসটা, এই শুধু সার্কেলের এই যে বিষয়টা, এটা একদম কমন একটা জিনিস, এটা অনেক লোগোতে ব্যবহার হয়। তো এটা ভালো করে আয়ত্ত করতে হবে, সবাই এটা করতে। আচ্ছা, এদিকে খেয়াল করেন। এইবার এখানে লেখা লিখতে হবে। লিখবেন কিভাবে? এখানে আমি আগে থেকে লিখে নিই, ইউনিক, UNIQUE অ্যান্ড অরিজিনাল। এটা লেখার পরে এটাকে একটু বড় করি, স্বাভাবিক করি, করে এটাকে ক্যারেক্টার প্যানেল থেকে টেক্সট অল ক্যাপস, কি বলে এটাকে, অল ক্যাপস করলাম এবং বোল্ড করে নিলাম। এবার এটা কপি করব, টাইপ অনে পাথ টুলে যাব, এই নিচেরটাতে লিখব Ctrl+V,
এবং এটার কালার পিক করব বাম পাশের এখান থেকে, এক্স্যাক্টলি এই বাম পাশের এই লোগোর কালার কপি করবেন। এটা লেখেন তো সবাই দ্রুত। আর এটা লেখার সময় এই দাগ, এই লেখার যে টেক্সটের মাথা নিচে থেকে আগা পর্যন্ত যে মাপটা, এর উপরের যে ফাঁকাটুকু নিচের ফাঁকাটুকু, এটা আপনারা একটু খেয়াল রাখবেন যেন সমান থাকে। আইড্রপার টুল দিয়ে আমি এটা পিক করে নিলাম। এটা কি সবাই পারেন? কারোর বুঝতে অসুবিধা হলে বলবেন, আমি তাকে হেল্প করব। হ্যাঁ, দেখেন এই জিনিসটা আমি বোঝাতে চেয়েছি, একটু সবাই এদিকে মনোযোগী হন তো। এই যে লেখাটা, এই লেখাটার এখান থেকে এইটুকু যে দূরত্ব এবং এইটার দূরত্ব, এটা যেন সেম সেম থাকে। মানে দেখা যাচ্ছে আপনি এমনভাবে লেখছেন এর নিচের দিকে বেশি, উপরে মানে নিচের দিকে কাছাকাছি, এখানে বেশি ফাঁকা থেকে যাচ্ছে, এটা ডিজাইনটা খারাপ দেখায়। এই জন্য এই যে এই প্যানেলের এই অংশ থেকে এটা মেজারমেন্ট করতে পারবেন ছোট বড় করে, এটা ঠিক রাখবেন। দ্রুত করেন, কারোর সমস্যা হলে আমাকে ডাক দেন। কালার মালার সব একদম এক্স্যাক্টলি একরকম করার চেষ্টা করেন। এবার খেয়াল করেন, এটা সবাই পেরেছেন, তাও এইটুক করতে গিয়ে আপনাদের ঘাম ছুটে যাচ্ছে, এরকম একটা অবস্থা। সহজ বিষয়। এরপর আমরা এই লেখাটা একটু লেখার চেষ্টা করি। এই ফন্টটা আমাদের পিসিতে নাই, আমরা এরকম সিমিলার কোনো ফন্ট ইউজ করবো। দেখেন টাইপ 1 পাথ টুল থেকে টাইপ টুলে যাচ্ছি, টাইপ টুলে থেকেই তো লিখতে হয়, তাই না? এখান থেকে আমি ভিনটেজ লিখব। এবার এর একটু আগে যে ফিল্টার ইউজ করলাম ওইটা এর সাথে রয়েছে, যেমন হচ্ছে অল ক্যাপস, সবগুলো বড় হাতের অক্ষর। তো এটা সরাবো এখানে ক্লিক করে। এরপর আমি চাচ্ছি প্রথম হাতের লেখাটা বড় হাতের করব। এটা টাইপ থেকেও চেঞ্জ কেস থেকে টাইটেল কেস করে করা যায়, আবার এটা সরাসরি ধরে শিফট ধরে যদি ভিতে প্রেস করে বড় হাতের ভি হবে। তো ভিনটেজ লেখাটা লিখলাম, লিখে আমরা একটা এই ধরনের ফন্টকে কি ফন্ট বলে বলেন তো? স্ক্রিপ্ট বা ক্যালিগ্রাফিক ফন্ট। তো আমি ফন্টে গেলাম, গিয়ে ফিল্টার থেকে এই টাইপের ফন্ট ইউজ করলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যেন অল ক্যাপস না হয়। প্রথম হাতের অক্ষরটা হচ্ছে বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের অক্ষর হবে, তাহলে এই ধরনের পেঁচানো হাতের লেখা মানায় ভালো। তো এই ধরনের একটা ফন্ট আপনারা খোঁজার চেষ্টা করেন, একটু বোল্ড টাইপের, একটু মোটা টাইপের একটা ফন্ট সবাই খোঁজার চেষ্টা করেন। সবার পিসিতে হয়তো ফন্ট ইনস্টল নাই, যেটা পারেন সেটা দিয়েই করতে হবে। আমি ট্রান্সফর্ম প্যানেল থেকে একটুখানি একে রোটেট করলাম 3 ডিগ্রিতে। আচ্ছা, এবার এদিকে খেয়াল করেন, এই যে একটা ফন্ট, এই ফন্টটাকে আমি এখন নর্মাল শেপ মোডে কনভার্ট করব। রাইট বাটন ক্লিক করে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। আচ্ছা, আপনারা হয়তো খেয়াল করছেন না, এদিকে খেয়াল করেন তো সবাই, যে যতটুকু করেছেন বাদ দেন, এদিকে খেয়াল করেন। সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট আউটলাইন করলাম।
এইবার এই ফন্টটাকে আমি অফসেট পাথ করব। অফসেট পাথ কীভাবে করব, এর আগে একটা ডুপ্লিকেট নিয়ে নিই, Ctrl+C Ctrl+F, এখানে এখন দুইটা আছে। তো আমি একটা ক্লিক করে একটা ধরলাম, ধরে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করব। অফসেট পাথে খেয়াল করবেন এখানে পিক্সেল আছে, তো আপনি এখানে একটা ক্লিক করে এর মান কম বেশি করতে পারবেন। তো আমি 20 পিক্সেল করলাম, করে ওকে দিলাম। এইবার এটা আবার ধরবো, একটা ক্লিক করে আবার ধরবো, ধরে পাথ থেকে এটাকে ইউনিট করে ফেললাম। এবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট সাইড, মানে এক স্টেপ ব্যাকে দেবো। এটা ম্যানুয়ালভাবে কীভাবে করা যায়, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং ফরওয়ার্ড, না ব্যাকওয়ার্ড হবে, সেন্ড ব্যাকওয়ার্ড, এইটা সেন্ড ব্যাকওয়ার্ড। তাহলে এই যে একটা অবজেক্ট, ওই যে প্রথমে একটা কপি নিয়েছিলাম, ওই নিচেরটা আমি এই উপরেরটা নিচে পাঠাইছি, আর নিচে যেটা ছিল অরিজিনাল ওইটা এখন দেখা যাচ্ছে। এটা আমি সিলেক্ট করে আমি এই কালার পিক করলাম। এরপর এইভাবেই বেশিরভাগ ক্ষেত্রে লোগো ডিজাইন করা হয়। আমি গতকাল একটা লোগো ডিজাইন করেছি, ওইটা $5 টিপস পাইছি। তো এইটাও এরকম ডিজাইন করেছি। আচ্ছা, ওইটা দেখাবো কি এখন? না, আপনাদের অনুপ্রেরণার প্রয়োজন আছে, তা না হলে আপনারা ভাববেন এ কি শিখছি না শিখছি, এর কোনো লাভ আছে? মন মানসিকতা এরকম থাকে আপনাদের। খেয়াল করেন এই কাজটা আমি কিচ্ছু করিনি, এআই বানিয়ে দিয়েছে, আমি জাস্ট ওকে পাঠাই দিছি। এই যে ডাইনোসর একটা টাকো খাচ্ছে, আর এর যে লোগোর নামটা এটা এআই বানাই দিছিল, কিন্তু ওর এই ফন্টটা পছন্দ না, ও একটা আমাকে ফন্ট দিয়েছিল, এই যে এই ফন্টটা জুরাসিক পার্ক, এই ফন্টটা পাঠায় দেয়। এবার আমি ওটা ডাউনলোড করে ইনস্টল করতে গিয়ে দেখি আমার অলরেডি ওটা ইনস্টল রয়েছে, জুরাসিক পার্ক এই ফন্টটা। তারপরে ওর কথা মতো এই ডিজাইনটা করে দিই। ও বলে এ দেখেন এই ডিজাইনটা দিই, পছন্দ হয়, বলে টমেটোটা একটু বড় করতে। তারপরে কি বলে এই ফন্টটা চেঞ্জ করতে, এই দুইটা হচ্ছে চেঞ্জ করতে বলে। তো আমি ওইভাবে ওর এই দুইটা চেঞ্জ করে এটা দিই এবং ওর পছন্দ হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। এবং দেখেন এটা কমপ্লিট হওয়ার পরে বায়ারে দেখেন টিপ দিয়েছে $5, টিপ $5, মানে এটা খুশি হয়ে দিয়েছে। এই মনে হয় 10-15 দিন আগে একটা বায়ার আমাকে $30 টিপস দিয়েছিল, মানে 3000 টাকা শুধু এমনি দিয়ে দিয়েছে খুশি হয়ে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা দেখেন, ও আচ্ছা, ওই লোগোটা একটু যদি দেখায় আপনাদের, ওই লোগোটা কেমন ছিল, ওই লোগোর এআই ফাইলটা আমি ওপেন করে দেখাই আপনাদের। এই যে এটা হচ্ছে এআই ফাইল। দেখেন বায়ারকে আমি কি কি ফাইল পাঠাইছি একটু খেয়াল করেন। ইপিএস ফাইল, পিডিএফ ফাইল, লোগোর পিডিএফে সেভ করতে 1 মিনিট লাগে, মানে সব ধরনের ফাইল, লোগো পছন্দ হয়ে গেছে, সব ধরনের ফাইল ফরম্যাট সেভ করতে 1 মিনিট সময় লাগে। ইপিএস, পিডিএফ, তারপরে ওই লোগোতে যে ফন্টটা ইউজ করা হয়েছে, ফন্ট, সেই ফন্টটা টিটিএফ ফাইল। এই দেখেন এটা হচ্ছে টিটিএফ ফাইল, না এটা টেক্সট ফাইল, টিটিএফ ফাইল আলাদা। এই যে এটা টিটিএফ ফাইল, এটা পাঠাই। তারপরে মোকআপ করি ওইটা পাঠাই, এআই ফাইল পাঠাই, তারপরে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ওই ফাইলটা পাঠাই, তারপরে এসভিজি ফাইল পাঠাই, এই যে ফন্টটা পাঠাই, আর লোগোর এমনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জেপিজি ফাইলটাও পাঠাই। আচ্ছা এটা কি ডাউনলোড হয়েছে? এই দেখেন এই লোগোটা গতকাল রাতে, আমি কালকে ফজরের পরে ঘুমাইছি, 3-4টা অর্ডার রানিং ছিল, ওইগুলো করে তারপরে ঘুমাইছি, উঠেছি জোহরের আগে। এইভাবেই চলছে দিন। হ্যাঁ
এটা $25 কাজ ছিল, আর $5 টিপস দিয়েছে। এখানে খেয়াল করেন এই টমেটোটা এআই, এই ইমেজটা কিন্তু এআই দিয়ে বানানো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো। ও যেভাবে বলেছে আমি ওইভাবে জাস্ট এআইকে মেরে দিয়েছি, ও বানিয়ে দিয়েছে, পছন্দ হয়ে যায়। এখানে টমেটোটা একটু ছোট ছিল, তো আমি কি করেছি, ফ্রিপিকে গিয়ে ও বলে যে টমেটোটা বড় করতে হবে, টমেটোর ভিতরে হচ্ছে ডাইনোসরটা থাকবে, এই কথা বলে। তো আমি কি করি, ওই টমেটোটা একটা থেকে ফ্রিপিক থেকে ডাউনলোড করি। ফ্রিপিকে যদি আপনি টমেটো ভেক্টর দিয়ে সার্চ দেন, এরকম টমেটো হাজার হাজার পেয়ে যাবে। ওখান থেকে একটা ডাউনলোড করে ওর উপরে লোগোটা বসাই দেয়। আর এখান থেকে রিমুভ করার যে বিষয়টা, এখানে আগের যে একটা টমেটো ছিল এটা কিভাবে রিমুভ করা যায়, এটা নিয়েও আপনাদের আমি ক্লাস নিব, কারণ আপনাদের এইগুলো সমস্যার সমাধানও করতে হবে। দেখেন এখানে কি করেছি, এই দেখেন আমি কিচ্ছু করি না, আপনাদের এর থেকে আরও কমপ্লেক্সভাবে এখন আমি শেখাবো। কিন্তু এটা কি করা হয়েছে, জাস্ট অফসেট পাথ, লোগোটা বসাইছি এবং অফসেট পাথ করেছি। এই দেখেন এই দেখেন, এটা দিয়ে আমি যদি এখন ফন্ট খুঁজি, ফন্টের নাম হচ্ছে জুরা, আচ্ছা আমার এই পিসিতে নেই, বাসার পিসিতে রয়েছে। যাক ওই ফন্টটা সিলেক্ট করলাম, করে কি করেছি, ক্রিয়েট আউটলাইন, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখানে দেখেন এই জিনিসটা খেয়াল করেন, এখানে যে কর্নার রয়েছে না, এই কর্নারটা ঠিক করবেন কিভাবে, এখানে যে মিটার লেখা রয়েছে এখান থেকে রাউন্ডেড কর্নার করবেন, তাহলে ওটা আর থাকবে না। ওকে, ইউনিট, এই হচ্ছে প্রসেস, ঠিক আছে। এই জিনিসটা শুধু অফসেট পাথ করে অধিকাংশ লোগোই ডিজাইন করা হয়। এখন দেখেন আপনাদের এটাতে আসি, এটা এই যেভাবে করলেন, করার পরে এখানে কিছু ইফেক্ট বা সিস্টেম অ্যাপ্লাই করা হয়েছে। দেখেন এই যে এখানে একটা হোয়াইট শ্যাডো মতো ইউজ করা হয়েছে, যা আরও ডিজাইনটা আরও সুন্দর দেখাচ্ছে। তা আপনারা কি করবেন, কিভাবে করবেন ওটা, আচ্ছা একটু খেয়াল করেন, আমরা যে ব্ল্যাক অফসেট পাথটা নিলাম, আচ্ছা এটার কালার চেঞ্জ করি, এখানে বেশি কালার রাখা যাবে না, এখানে কালার এই যে ব্ল্যাক অলরেডি একটা রয়েছে, আবার এটা একটু ডার্ক বেশি ব্ল্যাক হয়ে যাচ্ছে, তো এটা সিলেক্ট করে এই ব্ল্যাকটা একটু, এই ব্ল্যাকটা পিক করে নিলাম, সিমিলার কালার সব এক করে নেবেন। এবার এইটা এই ব্ল্যাকের একদম মিডিলে আছে, তাই না, আমি কি করব, কিবোর্ডের যে অ্যারো চিহ্ন আছে একটু উপরে নিলাম, বামে উপরে, বামে উপরে, এভাবে একটু তেড়াইশে করে নিলাম, নেওয়ার পরে জুম করে অলটা ধরে একটা ডুপ্লিকেট নিলাম, এবং পিছনে যেটা ছিল ওইটার কালার একটু লাইট কালারটা করে দিলাম। এটা কি আপনারা বুঝেছেন? এই যে এই জিনিসটা কি আপনারা বুঝতে পেরেছেন নাকি আরেকবার বুঝাই দিব? আচ্ছা দেখেন খেয়াল করেন, এখানে এটা তো ছিল এই কালার, যে কোনো কালারই হতে পারে। এইবার এটা তো মিডিলে ছিল, আমি চাচ্ছি যে এটা একটু বামে এবং একটু উপরে উঠে যাবে, একটু বামে একটু উপরে, এটা হাতে সাহায্য করলে মাপ ঠিক থাকে না, এই জন্য এটা সিলেক্ট করে কিবোর্ডে অ্যারো চিহ্ন প্রেস করে একবার বামে একবার উপরে, একবার বামে একবার উপরে, এভাবে একটু অন্যদিকে নিলাম। এইবার এর একটা ডুপ্লিকেট নিতে হবে, অলটা চেপে ধরে এর একটা এই যে এইভাবে ডুপ্লিকেট নিলাম। এবার পিছনেরটার কালার চেঞ্জ করতে হবে, দুটোর কালারই তো এক, এই জন্যই বোঝা যাচ্ছে না। এবার এই কালারটা পিক করে দিলাম। এবার বুঝেছেন কি না, বুঝলে বলেন আরেকবার বুঝাই দিই। এটা করেন তো সবাই, ফোন রাখেন। আচ্ছা এদিকে খেয়াল করেন, এখানে আরেকটা জিনিস ব্যবহার করা হয়েছে, এই যে এই জিনিসটা, এটা কিভাবে তৈরি করা যেতে পারে।
এগুলো একটু বেঁকা বেঁকা টাইপের, আমরা সোজাভাবে তৈরি করতে পারি, এভাবেও দেখাতে পারি, কিন্তু এটা একটু জটিল হয়ে যাবে। এটা একটু জটিল হয়ে যাবে। আমি সহজভাবে দেখাই, দেখেন পেন টুল দিয়ে আমি এরকম ছোট ছোট, এখানে কয়টা আছে, 3 3 6টা, আমরা 6টা নেওয়ার ট্রাই করি। 2টা নেওয়া হয়েছে, অল্টার প্রেস করে এবার কন্ট্রোল ডি প্রেস করি, 3 4 5 6। এবার এইগুলোকে সব সিলেক্ট করে স্ট্রোকের মানটা বাড়াবো, এটা ইসে আছে, আমি স্ট্রোকে কনভার্ট করছি। কোনো কারণে যদি মনে হয় যে আমি কাছাকাছি রেখে ফেলেছি, তাহলে একটা সরাই দিবেন, একটা একটু দূরে সরাই নিয়ে যাবেন। এতটুকু সরালাম, এগুলো সব ধরলাম, মিডিল লাইন, মধ্যকার দূরত্ব ঠিক করব কিভাবে, এটাতে ক্লিক করে এইবার এগুলো এটা ক্লিক করতে হবে। এবার স্ট্রোকটার মান বাড়াতে হবে, এই সহজভাবে এটাই তৈরি করে দেখেন। এটা করেন তো সবাই। পেরেছেন এটা করতে? এবার খেয়াল করেন, এই যে স্ট্রোক জিনিসটা আপনি যদি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড না করেন, এটা যদি ছোট বড় করেন, ধরেন আমি এটা একটু ছোট করব, তাহলে দেখেন এর মান কীরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তো এই জিনিসটা আগে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেবেন, এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম। এইবার এটা যতই ছোট করি বড় করি, এটা একই রকম থেকে যাবে। এটার কালার আমি ব্ল্যাক করে দিচ্ছি। ব্যাস, এই কায়দায় এর একটা ডুপ্লিকেট নিলাম, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে ও বাম দিকে সমানে বাঁকা করে ফেললাম। আর কালার ওই সেম কালার রাখবেন, ব্ল্যাক। আপনারা একদমই কম্পিউটারে সময় দিচ্ছেন না, দিলে এই জিনিসটা হইতো না, এত সময় লাগতো না। আচ্ছা, এটা আমি শেষ করি। হ্যাঁ, আচ্ছা আমি একটু ক্লিয়ার করি, একটা লোগো ডিজাইন করার পরে বায়ারকে কি কি ফাইল দিতে হয়, এদিকে খেয়াল করেন, এই জিনিসটা আপনাদের শেখা দরকার আছে। আমি একটু আগে দেখাচ্ছিলাম একটা ক্লায়েন্টের জন্য যখন আমি ডিজাইন করলাম, ওকে কি কি ফাইল দিয়েছি, তাই না? এই দেখেন, এই যে লোগোর ফাইল, এই ফাইলগুলো দিয়েছি। আচ্ছা, এই ফাইলটা আমার পিসিতে নিয়ে চলে আসি। এইদিকে খেয়াল করেন সবাই, এই যে একটা লোগো ডিজাইন করলেন, কপি হোক আর যাই হোক, এবার আপনি চাচ্ছেন যে এই ফাইলটা, এই লোগোটা আপনি একটা ক্লায়েন্টকে দিবেন, ও বিভিন্ন কাজে খাটাবে, ওর সব ধরনের ফাইল দিবেন। কিভাবে দিবেন, এদিকে খেয়াল করেন, ফাইল থেকে নিউ, আমি একটা নতুন আর্টবোর্ড নিব, আর্টবোর্ডের উপর নিয়ে যাব। প্রথমে এটা আমি দেখেছি মেধা আপু আপনার হচ্ছে সমস্যা দেখা যায়, ইঞ্চি, এই যে আবার আপনিও সমস্যা করছেন। ইঞ্চি মানে অনেক বড়, আর পিক্সেল মানে একটা কলমের ফুটার মতো জায়গা, তো বেশি বড় জায়গা নিলে হবে না। আমরা পরিমাপের একক এমনিতে পিক্সেলে রাখবো, আর হাইট ওয়াইট 1000 বাই 1000, এটা সবসময় খেয়াল করবেন। পরিমাপের একক থাকবে হচ্ছে পিক্সেল, আর 1000 বাই 1000 নিয়ে আর্টবোর্ড নেবেন।
আর এখানে একটা জিনিস, আমি কালার মোড CMYK নিয়েছি, RGB নেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে আমি RGB নিচ্ছি, নিয়ে ক্রিয়েট। এইবার লোগোটা সিলেক্ট করলাম, আর্টবোর্ডে নিয়ে আসলাম। এই আর্টবোর্ডে কপি পেস্টও করতে পারেন। প্রসঞ্জিৎ ভাই, এটা গুরুত্বপূর্ণ, এদিকে খেয়াল করেন। এখানে যে ফন্টটা ইউজ করা হয়েছে, এই ফন্টের এডিটেবল ফরম্যাট রয়েছে, এটার কিন্তু নাই, তাই না? তাহলে আমি চেষ্টা করব ওই ফন্টটা নিতে। এই যে এই ফন্টটা পেয়ে গেছি। সবাই একটু ভালো মতো খেয়াল করেন। এই যে মাঝখানে যে ফন্টটা ইউজ করা হয়েছে, এটা কিন্তু এডিটেবল ফরম্যাট না, এটা কিন্তু একটা শেপ হয়ে গেছে ক্রিয়েট আউটলাইন করার পর যা হয় আর কি। তো আমি এটার অরিজিনাল ফন্টটা এই ট্যাব থেকে এই ট্যাবে নিয়ে আসলাম। এটা এডিটেবল ফরম্যাট। আবার এটারও কিন্তু এডিটেবল ফরম্যাট রয়েছে, এই যে ইউনিক অ্যান্ড অরিজিনাল। তো এখানে আমি কয়টা ফন্ট ইউজ করেছি? দুইটা। এই দুইটারই এডিটেবল ফরম্যাট এখানে রয়েছে। কন্ট্রোল এস দিয়ে ফাইলটা আগে সেভ করি, যেহেতু আমি এটা নতুন ফাইল নিয়েছি। মেধা আপু, আপনার কি বারবার বললে হয় না? আপনি অমনোযোগী কেন? একটা জিনিসে 2 মিনিট আপনি ফোকাস রাখবেন, তাই আপনার মনোযোগ থাকে না। এই আর্টবোর্ডটা আমি একটু আগে নতুন করে নিলাম, নেওয়ার পরে ফাইল থেকে নিউ, সরি এটা নিয়েছি অলরেডি, এটা তো সেভ করা হয়নি, এটা অলরেডি নতুন আর্টবোর্ড হিসেবে রয়েছে। এটা আমাকে সেভ করতে হবে। কন্ট্রোল এস প্রেস করলাম। কোথায় সেভ করব? ডেস্কটপে। একটা নাম দেওয়া যেতে পারে। নাম আমি সাধারণত লোগোর যখন ফাইল পাঠাই তখন নাম দিই আমি লোগো সোর্স ফাইল। সেভ দিলাম, এআই ফাইলে সেভ হলো। কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম। এই সেভ করার পরে ফাইল থেকে প্যাকেজ এটাতে সেভ করব, প্যাকেজ। এবারে এই আর্টবোর্ডটা কেটে দেব। কেটে দিয়ে একটু ভালো করে খেয়াল করেন, এই যে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম লোগো সোর্স ফাইল বলে, এটা সেভ হয়েছিল। এটা আমি ডিলিট করে দিছি, কারণ এর একটা ডুপ্লিকেট এর ভিতরে, এই ফোল্ডারের ভিতরে চলে এসছে। কিভাবে? ওই যে প্যাকেজভাবে সেভ করলাম, ওই তখন এর ভিতরে চলে এসছে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, ডুপ্লিকেট রাখার মানে হয় না। এবার ডাবল ক্লিক করে এর ভিতরে ঢুকলাম। এর ভিতরে কি কি এসছে দেখেন। এটা হচ্ছে এআই ফাইল, এটা একটা টেক্সট ডকুমেন্ট, কীরকম আর্টবোর্ড নেওয়া হয়েছে, কালার মোড, পিক্সেল, সবের ডিটেলস আর কি। এটা চাইলে ডিলিট করে দিতে পারেন, আবার ও বায়ারকে পাঠাতে পারেন, সমস্যা নেই। এর ভিতরে আরেকটা ফোল্ডারের ভিতরে রয়েছে দুইটা ফন্ট, TTF ফাইল। এই দুইটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি, করে ব্যাকে গিয়ে এই জায়গা পেস্ট করে দিচ্ছি, আর এই ফোল্ডারটা ডিলিট করে দিচ্ছি, মানে সব একসাথে থাকুক। এই দুইটা, একটা হচ্ছে এই ফন্ট, আর একটা হচ্ছে ওই যে ট্যাগ লাইনে ইউজ করছিলাম ওইটা। এইবার এইটা ডাবল ক্লিক করে ওপেন করব। ভালো করে খেয়াল করেন, এটা কি হইলো? এই ফোল্ডারটা আমি কখন পেলাম বলেন তো? যখন ফাইল থেকে প্যাকেজে সেভ করেছি। এই ডাবল ক্লিক করে এই প্যাকেজে আসলাম, এবার এআই ফাইলটা ওপেন করলাম, করে এইটা ডিলিট করে দিচ্ছি, এইটা ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। ভালো করে খেয়াল করেন, আনগ্রুপ করে এটা ক্রিয়েট আউটলাইন, এটাও ক্রিয়েট আউটলাইন করছি। কারণ আমি যে ফন্টটা ইউজ করছি, এটা যদি এডিটেবল ফরম্যাট আমি কাউকে দিই, সে ওপেন করে দেয়, ওই ফন্টটা দেখা যাচ্ছে তার কম্পিউটারে নেই, তখন ওইটা কি পার্পেল কালার হবে, আর ওর পিসিতে যে ফন্ট আছে ওইটা তার লোগো নষ্ট হয়ে যাবে, তাই না? এই জন্য ক্রিয়েট আউটলাইন করে সব গ্রুপ করে নিলাম, মিডিল অ্যালাইন করে নিলাম। এখন এই লোগোর প্লেসমেন্টের যে বিষয়টা, আপনি লোগোর পুরো আর্টবোর্ড জুড়ে রাখবেন, এটা একটা প্রশ্ন, তাই না? লোগোটা তো বানালাম, পুরো আর্টবোর্ড জুড়ে রাখবো নাকি ছোট করে রাখবো, ছোটো বা কতটুকুই ছোট করব, এই জিনিসটা একটা প্রশ্ন, তাই না? এটা খেয়াল রাখবেন। আপনি একটা সার্কেল নিতে পারেন এটা বোঝার জন্য। এটা স্ট্রোকে কনভার্ট করছি, কালার ব্ল্যাক দিছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এটা সিলেক্ট করে এটা একদম আর্টবোর্ডের সেম আমি রাখলাম। এইবার এই বৃত্তর বাইরে যাতে না যায় এবং একটু ফাঁকা থাকে, এই রকমভাবে আমরা হচ্ছে লোগোর প্লেসমেন্টটা করব। এই যে এতটুকু, এই যেখানে ফাঁকা আছে এতটুকু, এরকম পজিশনে রাখবো।
এই বৃত্তের বাইরে যেন ডিজাইনটা না যায়, কারণ এইটা ক্লায়েন্ট হচ্ছে প্রোফাইল পিকচার দিতে পারে, তাই না? তো তখন দেখা যাচ্ছে লোগোটা প্রোফাইল পিকচার তো বৃত্ত সার্কেলের মতো হয়, সার্কেলের বাইরে চলে যাচ্ছে, ডিজাইন দেখা যাচ্ছে এই পর্যন্ত চলে যাচ্ছে, তাহলে তো ঝামেলা। এই জিনিসটা এতটুকু রাখার চেষ্টা করবেন। এইবার এটা কন্ট্রোল এস দিয়ে আবার সেভ করলাম, এআই ফাইলটা সেভ করলাম। এইবার প্রথমে আমি সোর্স ফাইল ভেক্টর ফাইলগুলো সেভ করি। কন্ট্রোল অল্টার এস, কন্ট্রোল অল্টার এস দিলে কিসে যাওয়া যায়? সেভে কপি। দেখেন ফাইল থেকে আমরা সেভে কপিতে যেতে পারি, একই মানে, কিন্তু আমার শর্টকাট ইউজ করা হয় যাতে কাজটা দ্রুত করা যায়। এটা কোন ফোল্ডারে আছে বলেন তো? দেখেন কন্ট্রোল অল্টার এস, এই যে এটা আসলো, এই যে এই পপ আপটা দেখেন, এখানে খেয়াল করবেন, এই যে এখানে ডেস্কটপ, ডেস্কটপের ভিতরে সোর্স ফাইল নামে যে ফোল্ডারটা আছে, প্যাকেজ নামে যেটা সেভ করছিলাম ওর ভিতরে আছে। তো এখানে আমি ফাইলটা রাখতে চাচ্ছি, তাই না? তো অলরেডি এআই ফাইল আছে, তাহলে এআই ফাইলের এখানে ক্লিক করে অন্যান্য যেসব এডিটেবল ফরম্যাট আছে ওইগুলোতে সিলেক্ট করে করে সেভ করব। অস্বস্তি লাগছে ক্লাস, গরম তো, অস্বস্তি লাগারই কথা, বাইরে প্রচুর গরম পড়ছে। পিডিএফ দেখেন, লোগো সোর্স ফাইল কপি লেখা রয়েছে, কপির জায়গায় আমি পিডিএফ লিখে দিচ্ছি। সেভ, এন্টার এন্টার দুইবার প্রেস করলাম, পিডিএফ ফরম্যাট সেভ, কন্ট্রোল অল্টার এস মানে সেভে কপি। সেভ আছে কোথায়? সোর্স ফাইল ফোল্ডারের ভিতরে। পিডিএফের পরে আসছে ইপিএস ফাইল, ইপিএসটা ভেক্টর ফাইলও বলে, ভেক্টর ফাইল বলতে পারেন। লোগো সোর্স ফাইল ভেক্টর, ইউজ আর্টবোর্ডে চেকমার্ক দিছি, দিয়ে সেভ দিচ্ছি। এখান থেকে যা আছে এরকমই থাকবে, ওকে। এখানে একটা কথা, ইপিএস ফরম্যাটে সেভ করলে দুইটা সেভ হয়, তো আপনি যে কোনো একটা ডিলিট করে দেবেন, একটা ডিলিট করে একটা রেখে দিলাম। এরপর সেভে কপিতে যাই আরেকবার, সেভে কপি। এরপর সেভ করব আমি এসভিজিতে, এসভিজিও একটা ভেক্টর ফাইল, এসভিজিতে সেভ দিলাম, এখানে নাম লিখে দিছি এসভিজি, এন্টার। এই হয়ে গেল আমার ভেক্টর ফাইলগুলো সেভ করা, মানে সোর্স ফাইলগুলো। এইবার আমি ফাইল থেকে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ মাঝেরটা প্রথমে আমি জেপিজিতে সেভ করব, জেপিইজি। ইউজ আর্টবোর্ডে চেকমার্ক দিব এবং এখানে লিখব লোগো হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা সেভ করবেন। জেপিজিতে তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডই হবে, কিংবা আপনি যদি লোগোর পিছনে অন্য কালার ইউজ করতে বলে বাইরে, সেক্ষেত্রে ওই কালার ব্যাকগ্রাউন্ড বলে দিলেন। এবার ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, সরি ভুল জায়গা প্রেস হয়ে গেছে। এরপর সেভ করব আমরা পিএনজিতে, পিএনজি। ইউজ আর্টবোর্ডে চেকমার্ক করব, করে আমরা লোগো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখবেন, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এখানে খেয়াল করবেন, এখানে কিন্তু আমরা চাইলে হোয়াইটও করতে পারি, ব্ল্যাকও করতে পারি ব্যাকগ্রাউন্ড। তো আমরা করব কোনটা? ট্রান্সপারেন্ট, এই যে ট্রান্সপারেন্ট, ওকে, সেভ হয়েছে। এরপর লোগোটার আমরা একটা মোকআপে ইউজ করি, মোকআপে ইউজ করা তো আপনারা অলরেডি জানেন, ওটা আর দেখাচ্ছি না। এরপর দেখি কি কি ফরম্যাটে সেভ হলো, দেখেন এটা হচ্ছে ফন্ট, এ আরেকটা ফন্ট। এরপর এটা হচ্ছে পিডিএফ ফরম্যাট, এটা টেক্সট ডকুমেন্ট, এটাই এসভিজি ফরম্যাট, এটা ইপিএস এআই, এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা আরেকটা ফন্ট। এইগুলা বাইরের লাগে, এইগুলো আমাদের পাঠাতে হয়। 1 মিনিটও লাগে না, আমি যখন নিজে আপনাদের দেখাচ্ছি তাই একটু সময় লেগেছে, ভালোভাবে পারলে এগুলো 1 মিনিট লাগে লোগো পছন্দ হওয়ার পরে। তো সব ধরনের ফাইল ফরম্যাট আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করব, ওকে। এই জিনিসটা আপনাদের করতে হবে। এই ক্লাস রেকর্ড ভিডিও দেখে আপনাদের একটা বাসায় যে লোগোটা আজকে হোমওয়ার্কে তো লোগো ডিজাইন থাকবে, এটা করবেন এবং এর ফাইল ফরম্যাট সবগুলোতে সেভ করবেন। মনে থাকবে না, এটাই স্বাভাবিক, এত কিছু একবার মাথায় থাকবে না। ক্লাস রেকর্ড ভিডিও দেখবেন, দেখে হচ্ছে করবেন। আর ক্লাস রেকর্ড ভিডিও দেখেন, একটা লাইক দেন না কেন আপনারা? এত কিপটে কেন?
আমার কোনো ভিডিওতে একটা লাইক পড়ে না, আপনারা এতজন ভিডিও দেখেন। 800 সাবস্ক্রাইবার হয়ে গেছে। মাত্র 4টে লাইক, আমি আর নিজে একটা 5টা করে দিলাম। ওকে, এরপর আমরা আরেকটা ডিজাইনে আসি। আমরা এই ভিন্টেজ স্টাইল, এই সহজ যে ডিজাইনটা করলাম, এটা খুবই সহজ এবং এটা খুব বেশি ব্যবহার হয়। এই প্রসেসটা, এই অফসেট পাত, এই যে এরকম ব্যাকা করা, এই সার্কেল নেওয়া, এটা খুব বেশি ব্যবহার হয় লোগো ডিজাইনে। মানে আমি যে রিলেটেড ডিজাইন করি এখানে। এরপর আমরা আরেকটা ডিজাইন দেখি, এটা ওর থেকে সহজ। রেট্রো ব্র্যান্ড ভিনটেজ, এখানে ইএসটিডি মানে ইস্টাবলিশ, 1983 সিন্স, প্রিমিয়াম কোয়ালিটি। এই যে লেখাগুলো, এই লেখাগুলো এটা একটা ট্যাম্পলেট লোগো। ক্লায়েন্ট এ ধরনের ট্যাম্পলেট লোগো গুগল থেকে নিয়ে এসে বলবে উপরে কি আছে, নিচে ট্যাগলাইন চেঞ্জ করো, উপরের লাইন ট্যাগলাইন এখানে এই বসবে, মাঝখানে ভিনটেজ লেখা, এখানে এইটা এইভাবে আমাকে একটা তৈরি করে দাও, এভাবে আপনাকে বলতে পারে। তো সেভাবে আপনাকে করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এডিটেবল ফরম্যাট করতে হয় যে ভেক্টর ম্যাজিক সফটওয়্যারের মাধ্যমে। ভেক্টর ম্যাজিকের সফটওয়্যারে ভেক্টর করলে তো এটা এডিটেবল হয়ে যায়। কিন্তু ওই যে ফন্টের কথা, ফন্টের কি হয়ে যায়, কালার পিক করা যায়। তো কালার আপনার ওই ধরনের লোগো আপনি গুগলে ধরেন, আপনার ওই এআই থেকে যে লোগো বানানো হলো ওটার কালার আপনার পছন্দ হলো না, এটা বলতে চাচ্ছেন, ওইটা তো সবই সিলেক্ট করে করে কালার চেঞ্জ করা যায়। এখন ওই ধরনের সিমিলার লোগো আপনার গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে ওইটা থেকে আইড্রপার টুল দিয়ে কালার পিক করে করে নিতে হবে ইমেজ থেকে। কি গ্রুপ থাকে তাই? হ্যাঁ হ্যাঁ, ভেক্টর করার সময় কালার অন্য কালার হয়ে যায়। আমি বুঝেছি, ওই কালার অন্য কালার হয়ে যায়, কারণ হচ্ছে ওইটা যদি কোয়ালিটি খারাপ হয়, মানে কীরকম দেদ্রক্ষেত্র হয়ে যায়, তাই তো, খাসকাটা হয়ে যায়। এটার কারণ হচ্ছে ওর কোয়ালিটি খারাপ। আপনার এআই থেকে ডাউনলোড করে ওইটা ভালো মতো ডাউনলোড করতে হবে, ওই জায়গায় ডাউনলোড সিস্টেম যেভাবে দেওয়া ওইভাবে ডাউনলোড করতে হবে। আর আরেকটা জিনিস, গ্রেডিয়েন্ট আলা লোগো ইউজ করা যাবে না, ওইটা ভেক্টর করলে ফেটে যায়। গ্রেডিয়েন্ট মানে দুই কালারের মিশ্রণ, সলিড কালার ইউজ করতে হবে। যেমন এটা একটা গ্রেডিয়েন্ট, এটা ভেক্টর করলে এটা ফেটে যাবে। এই যে এখানে লাইট, এখানে আস্তে আস্তে ডার্ক হয়ে গেছে, এটার বলে গ্রেডিয়েন্ট। এটা এরকম লোগো নেওয়া যাবে না, এরকমটা নেওয়া যাবে। এখানে কোনো গ্রেডিয়েন্ট ইউজ নেই, এখানে সব এটা একটা সলিড কালার, এটা একটা সলিড কালার, এরকমটা নিতে হবে। কিন্তু এই যে এখানে যেটা আছে না, এখানে লাইট, এখান থেকে ডার্ক হয়েছে, এখান থেকে আবার 2-3টা ফাটল ধরবে। আর প্রম্পট দেওয়ার সময় বলতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তারপরে প্রম্পট বানিয়ে দেয় চ্যাটজিপিটির কাছ থেকে, বানালে ও সলিডভাবে বানিয়ে দেয়। এই যে এটা আমার এআইতে বানানো, এ তো আর আমি কি এইসব ডাইনোসর বানাতে পারি? একদম কালারটাও সেরকম, সব কিছু একদম সলিড না, কি জন্য ফাটবে? ভেক্টর করলে ফাটে হচ্ছে গ্রেডিয়েন্ট ফেটে যায়। আচ্ছা, এদিকে খেয়াল করেন, ক্লাস আজকে আর দেখাচ্ছি না, যেটা দেখাইছি এটা এবার বাসায় গিয়ে আবার ট্রাই করবেন। বেশি দেখাইলে বাসায় গিয়ে আপনাদের শেখা হবে না, প্রেশার বেশি হয়ে যাবে। এই সামান্য কাজই করতে চান না। আপনাদের কাজ হচ্ছে হোমওয়ার্কের দিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন সবাই। ভিনটেজ লোগো ডিজাইন আপনাদের আজকে ক্লাস নিলাম। আপনারা এবার কি করবেন, ইউটিউবে সার্চ দেবেন বাসায় গিয়ে ভিনটেজ লোগো।
ভিনটেজ লোগো ডিজাইন টিউটোরিয়াল ইন ইলাস্ট্রেটর, এটা লিখে সার্চ করবেন। এরপর হোম আপনাদের ডেলি রুটিনে কী কী আছে খেয়াল করেন। এই ডেলি রুটিন যে প্রতিদিন একই রকমভাবে করতে হবে এরকম কোনো মানে নেই। আপনার একদিন নিউজ দেখতে ভালো লাগছে না, বাদ দেন, সমস্যা কী। হোমওয়ার্ক আজকে 30 মিনিটের জায়গায় 1.5 ঘন্টা করতে হলো, করবেন। একই রকমভাবে করতে হবে এরকম ব্যাপার না। হোমওয়ার্ক এটা করতে, এটা মানে এই জিনিসটা করা একটা আপনাদের দিনটা কিভাবে শুরু করবেন, মানে এই 2-3 ঘন্টা সময় যে ব্যয় করবেন আর আগে থেকে একটু লিখে মিখে নিলে ভালো হয়। ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও, এটা লিখে সার্চ করবেন, ট্রিক্স ভিডিও আগে দেখবেন, তারপরে লোগো ডিজাইন, এই যে ভিনটেজ লোগো ডিজাইন টিউটোরিয়াল দেখবেন। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। যেমন হচ্ছে, আচ্ছা এই বিষয়ে আমি এত কিছু একবারে কমপ্লেক্স করছি না, যেই দিন যেটা দেওয়া হচ্ছে এটা ভালোভাবে করেন। একটা দিলে যদি আপনার কুলোয় আপনি 5টা করেন, আপনারই লাভ। লোগো ডিজাইনটাই সবচেয়ে গুরুত্ব দিয়ে শিখতে হবে। এটা আমি যদি 5টা হোমওয়ার্ক দিই, আপনার যদি মনে হয় যে আমার আরও এনার্জি আছে, আমি আরও সময় দিতে পারবো, আপনি 5টার জায়গায় 10টা করেন, এটা আপনার অনেক বেশি কাজে আসবে। যত প্র্যাকটিস করবেন তত আপনি এগুলোতে এক্সপার্ট হবেন, আর সব কিছুর প্রতি আরও ভালো লাগা আসবে। এখন হয়তো কম্পিউটারে অনেকের বসতে মানে কীরকম গা জ্বলে, অস্বস্তি ফিল হয়, এরকমটা হওয়া স্বাভাবিক যখন আপনি ডিজাইন না পারেন। যেমন মেনু কার্ড ডিজাইন কিন্তু কমপ্লেক্স ডিজাইন, এটা করা চারটেখানি কথা না, অনেক সময় ধরে টেক্সটগুলো কপি পেস্ট করতে হয়, করতে হয়। তো এই জিনিসটা যখন অস্বস্তি বা আমাদের পারতে বা করতে একটু সমস্যা হয়, তখন আমাদের মস্তিষ্ক এটা করতে বাধা দেয়, ও দরকার নেই। আমাদের ওই টাইমে ঘুম আসে, ওই টাইমে আমাদের মনে হয় ক্লান্তি বোধ কাজ করে। কিন্তু যেটা আমরা পারি বা যেটা আমাদের আনন্দ দেয়, সেই কাজে দেখবেন আমাদের কোনো ক্লান্তি আসে না, ঘুম আসে না। যেমন মুভি দেখা, গেম খেলা, এগুলোতে আমাদের ঘুম আসলেও ঘুমও আসতে চায় না। এরকম যেটা আমাদের ভালো লাগে, পারি, আনন্দ দেয়, সেইগুলো আমাদের। যেমন আমি কাজ করতে করতে দেখেন, আমি আজকে ঘুম থাকা অবস্থাতেও, মানে আমি শোয়ার সাথে ঘুমিয়ে গেছি, কিন্তু কম্পিউটারে যতক্ষণ বসেছি, আমার যেহেতু টাকার কাজ, আমি একটা ক্লায়েন্টের জন্য করছি, ক্লায়েন্টের ডেডলাইন অনুযায়ী আমি কাজ করছি সময়ের সাথে, আমার ঘুম আর ঘুম মনে হয় না। সারা রাত জেগে থাকলেও আমার মনে হয় না যে ঘুমাই, মনে হয় যে আগে কাজটা কমপ্লিট করি তারপরে ঘুমাই। এই যে মন মানসিকতা, এটা কখন তৈরি হবে? যখন আপনারা এটা ভালো মতো পারবেন। পারার জন্য প্রথম দিকে কষ্ট করে মনের বিরুদ্ধে কম্পিউটারে বসতে হবে। যেটা আপনি প্ল্যান করবেন, আগে প্ল্যান করবেন আমি এখন কম্পিউটারে বসে কি করব, ওই অনুযায়ী আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরে মনের বিরুদ্ধে এগোতে হবে। আর্নিং পর্যায়ে যাওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট, আমি বলে দিচ্ছি। মানে আপনাদের প্রেক্ষাপটে আপনারা যেই গতিতে এগোচ্ছেন, যেই মানসিকতা নিয়ে এগোচ্ছেন, আপনাদের বেশিরভাগের কথা বলছে, অনেকে তো অনেক ভালো পরিশ্রম করছেন, তাদের হিসেব আলাদা। যারা এরকম সময় দিচ্ছে না তাদের হিসেবে বলছি আমি, আর্নিং পর্যায়ে যাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট আপনাদের জন্য। আর যারা একটু পরিশ্রম করেন, দিনে 2-1 ঘন্টা সময় দেন, তাদের জন্য ইজি, সহজ। ডেলি রুটিনটা ফলো করতে হবে। হোমওয়ার্ক থাকছে হচ্ছে 5টা লোগো ডিজাইন, ভিনটেজ লোগো ডিজাইন 5টা, খুবই সহজ। আপনার মাঝে 2 রাত সময় পাবেন, 2 রাতে 2 দিন বসলে খুব ভালোভাবে 5টা ডিজাইন করতে পারবেন। এক বসাই হয়ে যাবে 5টা ডিজাইন। এরপর লোগো ডিজাইন করার পরে ডেলি রুটিনটা ফলো করতে হবে। এই আপনাদের হোমওয়ার্ক থাকছে। গরমেতে অস্বস্তি, ভাল লাগছে না, আজকের মতো এই পর্যন্তই রাখছি। কারো কোনো প্রশ্ন আছে বা কোনো মতামত, কথা বলার?